So, Assalamu alaikum everyone. I hope you all are fine. So, I'm Mohammad Adnan Islam Shravan. So, welcome to my English tutor. আজকে আমাদের আলোচনার টপিক হচ্ছে ইন্টারন্যাশনাল ইন ইংলিশ। সো এখন চলুন আমরা আগে জেনে নিই যে ইন্টারন্যাশন কি। Intonation refers to the rise and fall of pitch when we speak. আমরা যখন কথাবার্তা বলি তো বিভিন্ন ওয়ার্ড একটা সেন্টেন্সের ভিতরে বিভিন্ন ওয়ার্ডে আমরা একটু টান দিয়ে বলি, একটু থেমে বলি অথবা দ্রুত বলবো। এবার এই ইন্টোনেশন হচ্ছে কথার সুর বলতে পারে। যে কোন মানে কখন আমরা এই সুরটাকে একটু টেনে বলি এবং বিশেষ করে এগুলা দিয়ে আমাদের আবেগ, সন্দেহ, খুশি ইত্যাদি অনুভূতি বোঝায়। তো ইন্টোনেশন এই জন্যই একটা বক্তা সে কোন মনোভাবে আপনাকে কি কথা বুঝাইতে চাচ্ছে মেইনলি এটা জানার জন্য ইন্টারপ্রিটেশন। সো কিছু এক্সাম্পল যদি আমরা দেখি, চলুন কিছু এক্সাম্পল দেখি। দেখেন, ডু ইউ নিড সাম হেল্প, এটা নর্মাল একটা জিনিস। ডু ইউ নিড সাম হেল্প এই কথাটাকে মানুষ কতভাবে বলতে পারে? আসলে অনেকভাবে বলা যেতে পারে। চলুন আমি আপনাকে তিনটা উদাহরণ দিই, তিনটা সিচুয়েশন দিই। খুবই সাধারণ যে একটা মানুষ আসলে একটা কোয়েশ্চেন করতে চাইতেছে। ধরেন একটা সিচুয়েশন দিতেছি যে আপনি আর আপনার বন্ধু রয়েছেন নর্মালি, বা একটা অজানা একটা মানুষকে দেখলেন, তো দেখে মনে হইলো যে সে একটু বিপদে রয়েছে, আপনি হেল্প করতে চান। তো ওই মুহূর্তে আপনি কিভাবে বলবেন তাকে? একটা সিম্পল ভাবে কোয়েশ্চেন করবেন, তাই না? তো ওই মুহূর্তে আমাদের কোয়েশ্চেনটা হবে এরকম শোনাবে, ডু ইউ নিড সাম হেল্প? বুঝছেন? ডু ইউ নিড সাম হেল্প। আবার অনেক সময় আছে আপনি কনফিউজ যে হেল্প করবেন কি করবেন না। যদি হেল্প না করতে চান তাহলে কেমন দেখায়, একটু পোলাইটনেস এর জন্য, জাস্ট ফর বিইং পোলাইট আপনি বলেন যে হেল্প করতে চান। তো তখন আপনি কেমন করে বলবেন, ডু ইউ নিড সাম হেল্প? দেখছেন একটু ডিফারেন্ট না? ডু ইউ নিড সাম হেল্প, আগেরটা কিন্তু সিম্পল ভাবে বলছেন, ডু ইউ নিড সাম হেল্প। আর এখন হচ্ছে জাস্ট বিইং পোলাইট, যে আপনি করবেন কি করবেন না আপনি কনফিউজড, ডু ইউ নিড সাম হেল্প। আর আরেকটা হচ্ছে অ্যানয়েড, যে আপনি বিরক্ত হয়ে গেছেন। যে ধরেন আপনার বন্ধু একটা কাজ, সহজ একটা কাজ করতে পারতেছেন, অনেকক্ষণ ধরে চেষ্টা করতেছে। আপনার তো ওকে দেখে এখন আপনি খুবই ইরিটেটেড ফিল করতেছেন। তো এই মোমেন্টে মানে আপনি কিভাবে আপনার নিজের ভিতরের অনুভূতি প্রকাশ কর ও সরি, নিজের মনের ভিতরের অনুভূতি প্রকাশ কেমনে করবেন? তাও আবার এই কথাটা, এই সেম লাইনটা, সেম সেন্টেন্সটা বলার সময়, ডু ইউ নিড হেল্প, ডু ইউ নিড হেল্প। দেখছেন, পুরা তিন সিচুয়েশনে সেম সেন্টেন্স আলাদা রকম সাউন্ড করে। তো এই অনুভূতি গুলো বোঝানোর জন্য মেইনলি আমাদের ইন্টারনেশনস এর হেল্প লাগে। আসুন আমরা জাস্ট একটা উপর দিয়ে এক্সাম্পল দেখছি, আমরা আরো এক্সাম্পল দেখবো সামনে গিয়ে। তো চলুন এখন আলোচনা করি ইন্টারনেশন কত ধরনের হইতে পারে, কয় টাইপের ইন্টারনেশন হয়। ইন্টারনেশনের প্যাটার্ন হচ্ছে অনেক ধরনের আছে, বাট আজকে আমরা মূলত 4 ধরনের ইন্টোনেশন নিয়ে কথা বলবো। তো এই 4 ধরনের ইন্টোনেশন হচ্ছে একটা রাইজিং, একটা সরি, একটা রাইজিং, আমি মার্কার দিয়ে মার্ক করে দিচ্ছি, একটা রাইজিং, একটা ফলিং, একটা হচ্ছে রাইজ ফল, ফল রাইজ। শুনে তো বুঝতে পারতেছেন না, অনেকটা আন্দাজ করতে পারতেছেন যে এখানে কি হইতে যাচ্ছে। রাইজিং হচ্ছে কখন আপনি অনেক টেনে বা একটু উচ্চ স্বরে বা একটু দ্রুততার সাথে বলবেন। আর ফলিং হচ্ছে একটু আস্তে, একটু মানে একটু তাড়াতাড়ি বা একটু আস্তে বলবেন। আর রাইজ ফল মানে প্রথমে একটু জোরে বলবেন, একটু খুবই অনুভূতি নিয়ে বলবেন, তারপরে আস্তে। এটা তার বিপরীত। তো আসুন দেখি। তো একটা মানে দুইটা ওয়ার্ড দিয়ে আমরা চলেন প্র্যাকটিস করি, আপনি আমার সাথে প্র্যাকটিস করেন আসেন। রাইজিং পুরাটাই কিন্তু রাইজিং দিয়ে বলবো। হাউ মেনি, হাউ মেনি, হাউ মেনি, ঠিক আছে? তো আসুন ফলিং দেখি। হাউ মেনি, খুবই
মনে হচ্ছে না এনার্জি খুবই কম? হাউ মেনি? হাউ মেনি? চলুন এটাও দেখলাম। এখন রাইজ এন্ড ফল, প্রথম ওয়ার্ডটা হচ্ছে রাইজ এন্ড সেকেন্ড ওয়ার্ডটা হচ্ছে ফল। হাউ মেনি? হাউ মেনি? বুঝছেন? আপনি সিচুয়েশনটা বুঝতেছেন? হাউ মেনি কোশ্চেন করতেছে, কত ধরেন বাংলা যদি বলি যে তার কাছে অনেক টাকা আছে, তো মানুষ বলে না কত টাকা। দেখেন বাংলা উদাহরণ দেওয়ার পরে একটু সহজ মনে হচ্ছে না? কত টাকা। তো এটা এরকমই, হাউ মেনি। এন্ড ফল এন্ড রাইজ যদি আমরা দেখি তাহলে হচ্ছে প্রথমে একটু আস্তে ধীরে সুস্থে বলবেন, তারপর হচ্ছে রাইস মানে মেনিতে একটা তাড়াতাড়ি বলবেন বা একটু জোরে বলবেন। হাউ ম্যানি? হাউ মেনি? বাংলার যদি ওই উদাহরণটা দিই চল, কত টাকা? কত টাকা? দেখছেন? আসেন এই ইন্টোনেশন প্যাটার্ন গুলো আলাদাভাবে আরো ভিতরে গিয়ে আলোচনা। তো কি হলো, মাউস কাজ করছে। ফলিং, অনেক ধরনের টাইমে আমরা এই ফলিংটা ইউজ করে থাকি, তো তার মধ্যে একটা হচ্ছে এন্ড অফ এ সেন্টেন্স। একটা সেন্টেন্স যখন শেষ করতেছেন তো লাস্ট ওয়ার্ডটা কিন্তু আমরা একটু ফলিং টোনে বলবো। অ্যাজ এন এক্সাম্পল লেটস সি, আই লিভ ইন ঢাকা। আই লিভ ইন ঢাকা, হি ইজ অ্যান আর্মি অফিসার, আই ওয়েক আপ আর্লি। দেখছেন? আমার সাথে আবার রিপিট করেন, আই লিভ ইন ঢাকা, হি ইজ অ্যান আর্মি অফিসার, আই ওয়েক আপ আর্লি। তো এখানে কোনো রাইজ আছে? মনে হচ্ছে না শেষ হয়ে যাচ্ছে, শেষ বোঝানোর জন্যই, সরি, শেষ বোঝানোর জন্যই আমাদের টোনটা এখানে ফলিং টাইপের হচ্ছে। এই ফলিং টোন আর কখন হয় চিন্তা করেন তো। ধরেন আপনাকে কোনো একটা কোয়েশ্চেন আস্ক করলো, আপনি ধরেন ক্লাসে পড়ালেখা করতেছেন, আপনার টিচার আস্ক করলো, আপনি এখন জানেন অ্যান্সার, সঠিক অ্যান্সার জানেন, তখন আপনি এই ফলিং টোনটাই কিন্তু ব্যবহার করে থাকেন। আসলে আমরা এক্সাম্পল দেখি তাহলে দেখবেন যে আরো ইজিয়ার হয়ে যাবে। তো here are some examples. লাইনটা পড়েন, where did you went tomorrow? কারণ আপনি জানেন না, আপনার একটা ফ্রেন্ড আছে, ফ্রেন্ডকে জিজ্ঞাসা করতেছেন সে কালকে কোথায় গেছে, তো আপনি আস্তে আস্তে নর্মাল ভাবে বলতেছেন where did you went tomorrow, ফলিং টোন, পুরাটাই ফলিং টোনে। তারপরে ধরেন আপনি আপনার একজন বন্ধুকে জিজ্ঞাসা করতেছেন হ্যাভ ইউ এভার বিন টু কক্সেস বাজার, হ্যাভ ইউ এভার বিন টু কক্সেস বাজার। দেখছেন? আপনি জানেন না, এই জন্য এগুলো খুবই নর্মাল ভাবে ফলিং টোনে বলতেছেন। ধরেন আপনার টিচার আপনাকে জিজ্ঞাসা করছে যে ফ্রান্সের ক্যাপিটাল কি, আপনি জানেন না, আপনার কাছে ওই কনফিডেন্সটা নাই। তো যেহেতু ওই কনফিডেন্সটা নাই, তো অটোমেটিকলি ফলিং টোনে চলে আসে। তো টোন দেখে কনফিডেন্স জাজ করা যায়। তো টোন ইজ অ্যাকচুয়ালি ইম্পর্টেন্ট। তো আসুন, যদি আপনার কনফিডেন্স না থাকে, ধরেন ভুল অ্যান্সার দেবে, ইজ ইজ রোম দ্য ক্যাপিটাল অফ ফ্রান্স, ইজ রোম দ্য ক্যাপিটাল অফ দ্য, দেখেনি কিন্তু ভুল করতেছে, ইজ রোম দ্য ক্যাপিটাল অফ ফ্রান্স। দেখছেন ও কিন্তু জানেন না, এই জন্য কনফিডেন্স নাই, কনফিডেন্স নেই, ভুল অ্যান্সার দিচ্ছে। তো এগুলোর সাথে রিলেট করতে পারেন, এই জন্য আমি আরো কিছু উদাহরণ রেখেছি, চলেন দেখি। রাইজিং এর ক্ষেত্রে দেখেন উদাহরণগুলো কিন্তু একটু সেম হয়েছে আপনাদের বোঝার সুবিধার্থে। তো রাইজিং টোন কখন হয়ে থাকে? যখন কোনো সেন্টেন্স শেষ হয় নাই, আপনি একটা কথা বলতে চাইতেছেন, আপনার কথা বলা শেষ হয় না, এরপরে আপনি আরো কথা বলবেন, তো তখন ওই সেন্টেন্স শেষ হইলেও আপনি ফলিং এর জায়গায় রাইজিং টোন ইউজ করবেন। তো দেখেন এটা কিন্তু আগেও এটা দিয়েছিলাম, দেখেন এই এক্সাম্পল গুলো দিয়েছিলাম, কিন্তু এখন সিনারিও ডিফারেন্ট, আপনার কথা এখন আরো বেশি। দেখেন, আই লিভ ইন ঢাকা বাট ওয়াজ সরি, আই লিভ ইন ঢাকা বাট আই ওয়াজ বর্ন ইন রাজশাহী। আই লিভ ইন ঢাকা বাট আই ওয়াজ বর্ন ইন রাজশাহী। আই লিভ ইন ঢাকা বাট আই ওয়াজ বর্ন ইন রাজশাহী। দেখছেন? রাইজিং কিন্তু এই জায়গায় হচ্ছে। আরেকটা উদাহরণ দেখেন,
He is an army officer, at the same time he is a writer. He is an army officer, at the same time he is a writer. I wake up early, but not in holidays. কি মজার না? আপনি একজন মানুষের কথা বলার স্টাইলের মাধ্যমে পুরা তার মুড সম্পর্কে ধারণা পাচ্ছেন। আসেন আরেকটা রাইজিং টোন নিয়ে আলোচনা করি। এটা হচ্ছে এর আগেরটার অপোজিট। যখন আপনি অ্যান্সার জানেন, আপনার ভিতরে কনফিডেন্স আসে, তখন অটোমেটিকলি আপনার ভিতরকার টোন রাইজ হয়ে যায়। তো আসেন, ধরেন আপনাকে জিজ্ঞাসা করলো যে কোনো কিছু ঢাকাতে পাওয়া যায় কিনা? তা আপনি জানেন হ্যাঁ, কনফিডেন্স আছে। অবশ্যই এটা ঢাকাতে পাওয়া যায়। তখন আপনি কিভাবে করে বলবেন? তখন আপনি এই টোনে বলবেন যে, "ইজ ইট ইন ঢাকা? ইজ ইট ইন ঢাকা?" দেখছেন? রাইজিং টোন। ইজ ইট ইন ঢাকা? আপনার মনের ভিতরে কোনো একটা আপনার মনের ভিতরে আপনি একটু হলেও জানেন যে এটা ঢাকার ভিতরে হওয়ার চান্স আছে, এইজন্য আপনার কনফিডেন্স রয়েছে। তো ধরেন আপনি আপনার ফ্রেন্ডকে দেখে মনে হচ্ছে ওই টায়ার্ড। আপনি চোখে দেখতেই পারতেছেন। তো তারপরে আপনি যদি বলেন কনফিডেন্স সাথেই বলবেন, তাই না? সো, "Are you feeling tired today? Are you feeling tired today?" আমার সাথে রিপিট করেন। "Are you feeling tired today?" দেখছেন? পুরা টোনটা কিন্তু অনেক রাইজিং টোন এখানে। ধরেন আরেকটা সিনারিও যেখানে ধরেন আপনার ফ্রেন্ড আগের দিন আসছে আপনি জানেন। তো তারপরেও আপনি জিজ্ঞাসা করতেছেন যে, "You came back yesterday, right?" দেখছেন? এটা যদি এভাবে না বলে আপনি কনফিউশন এর মাধ্যমে অনেক আস্তেও বলতে পারতেন। বাট ইউ নো দ্য অ্যান্সার। এজন্য আপনি রাইজিং টোনে বলতেছেন। "You came back yesterday, right?" তো চলুন আমরা সামনের দিকে আগাই। ফল রাইজ অথবা রাইজ ফল। তো এটা একটু ইন্টারেস্টিং জিনিস। অ্যান্ড আপনারা এটা নতুন শিখবেন যে রাইজিং টোন কখন হয়, ফলিং টোন কখন হয়। তো বেসিক্যালি রাইজিং টোন কোনো ওল্ড বা পুরাতন ইনফরমেশনের ক্ষেত্রে আমরা রাইজিং টোন ইউজ করে থাকি, আর ফলিং টোন ইউজ করে থাকি নতুন কোনো ইনফরমেশন যদি কথাবার্তার মাঝখানে। তো একটা টাইমলাইন দিছি যে একটা কনভারসেশনের মতো দিছি এক্সাম্পল। তো দেখুন প্রথমে আমরা এজিউম করে নিই যে এখানে ইউ যে ইনফরমেশনটা আছে এটা হচ্ছে নতুন ইনফরমেশন একটা কনভারসেশনে। ব্রেড যেটা আছে এটা হচ্ছে পুরাতন কনভারসেশন। আপনাদের কনভারসেশনে ধরেন একটা টাইমে ব্রেড আসছে আর ইউটা পরে আসছে। তো এই কনভারসেশনটা কিভাবে চলবে দেখেন। I thought you I thought you were going to get the bread. I thought you were going to get the bread. দেখছেন? ইউ এর এখানে ফলিং টোন ইউজ হইছে, ব্রেড এর এখানে যেহেতু ব্রেড পুরাতন একটা ইনফরমেশন ধরছি। তো এইজন্য এখানে রাইজিং টোন হয়েছে। তো এই কনভারসেশনটা যদি কন্টিনিউ হয় তো দেখেন পরবর্তী লাইনে How are we how are we going to make sandwiches if we don't have any bread? দেখছেন এখানে নতুন ইনফরমেশন কি? নতুন ইনফরমেশন হচ্ছে স্যান্ডউইচ, পুরাতন ইনফরমেশন হচ্ছে ব্রেড। তো রাইজিং কোথায় হবে? ব্রেডে হবে। ফলিং কোথায় হবে? স্যান্ডউইচেসে হবে। How are we going to make sandwiches if we don't have any bread? How are we going to make sandwiches if we don't have any bread? মজাদার না? আসুন আমরা পরবর্তীতে আরো দেখি। এইখানে দেখেন বেকরি। দেখেন আগের লাইনে কিন্তু কোথাও বেকারি ছিল না। আগের লাইনে স্যান্ডউইচেস ছিল। তো স্যান্ডউইচেস হচ্ছে ওল্ড ইনফরমেশন। তো স্যান্ডউইচেস এর রাইজিং টোন হবে। তো we can go to the bakery and buy some sandwiches there. In reply, যদি কেউ বলে বাট এখানে দেখেন বেকারি হচ্ছে ওল্ড ইনফরমেশন। দেখেন এখানে বেকারি আছে। তো বেকারিতে রাইজিং টোন, ফ্রাইডে নিউ ইনফরমেশন, এখানে ফলিং টোন। But I think the bakery is closed on Friday. যদি কনভারসেশন চলতে থাকে তাহলে কি হবে? It's not Friday today.
It's Wednesday. It's not Friday today, it's Wednesday. তো এরকম আরো অনেক উদাহরণ নিয়ে আপনাদের সামনে আবারও আসবো। তো আজকের জন্য এতটুকুই। থ্যাংক ইউ ধৈর্য সহকারে এই ভিডিওটা দেখার জন্য। তো see you next time. Till then, bye bye.